ভরসার এক মাস নিয়ে আমি অয়ন। আমার সঙ্গে আজ এই মুহূর্তে আছেন পালা বদলের আগে বছরের পর বছর ধরে প্রতিবাদী মুখ এবং জনপ্রিয় ইউটিউবার সন্ময় বন্দ্যোপাধ্যায়। সন্ময়দা, নমস্কার। স্বাগত জানাই। আমি একটু প্রথমে জানতে চাই যে এই যে আমরা বলছি ভয় আউট ভরসা ইন, বারবার আপনারা বিরোধীরা বিশেষ করে আপনিও যে পুলিশ দলদাসের ভূমিকা পালন করেছে এত বছর ধরে, আমি সেই দিনগুলোর পুলিশের ভূমিকা জানতে চাইব। যেদিন আপনি প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন, তারপরে পুলিশ গ্রেফতার করেছে, সেই সময় পুলিশের ভূমিকা কী ছিল? অয়ন, প্রথমেই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই পরিবর্তনের সরকার না এলে আজকে আমার দিনটাও কি হতো আমি জানি না। আমি এটা দিয়েই শুরু করব। আমার ছোট্ট একটা ঘটনা আমার খালি বলতে ইচ্ছে করে বারবার। 2019 সাল, আমার তখন ইউটিউবারের জীবন শুরু করি। তখন চাকরি দুর্নীতি সংক্রান্ত একটা নির্দিষ্ট নথি হাতে পেয়েছিলাম পাথর প্রতিমা থেকে। বললোক আমাকে বলার পর ঘটনাটা, 11 লক্ষ টাকা শুধু নিজের স্ত্রী এবং নিজের পুত্রের চাকরির জন্য তিনি দিয়েছেন, নিজের জমি বিক্রি করে দোকান, টেলারিংয়ের দোকান বন্ধক রেখে টাকা দফায় 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 দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একজন নেতাকে দিয়ে গেছেন, বিশ্বাস করে 20,000, 50,000, 30,000। সমস্ত ঘটনাটা বলার পর আমি সঙ্গে সঙ্গে সেটাকে বলি নথিগুলো আমাকে পাঠান, হোয়াটসঅ্যাপে মেসেজগুলো পাঠাই, আমি প্রিন্ট আউট করি। করে আমি সেই সময় প্রশ্নটা করেছিলাম, 2019 সাল, মাসটা হচ্ছে সেপ্টেম্বর মাস, এবং তারপর সমস্ত ব্যাপারটাকে টেলিকাস্ট করি। আমি প্রশ্ন করি যে এই জঙ্গলরাজ কবে শেষ হবে, এবং যে সার্কিটটা, সে সার্কিটটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট সার্কিট, 3 জন, মানে তারপরে একজন, তারপরে একজন। তো আমি এই প্রশ্নটা করেছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনায় এই তথ্য নথি যদি ঠিক হয় 11 লক্ষ টাকার, এবং তারপরে ফলস সার্টিফিকেট দেওয়া হয়েছিল, অর্থাৎ রিক্রুটমেন্ট মানে নিয়োগপত্র ফলস দেওয়া হয়েছিল, মানে 11 লক্ষ টাকা দেওয়ার পর 12 লক্ষ টাকা কন্ট্রাক্ট হয়েছিল, 11 লক্ষ টাকা পেমেন্ট করার পর তারপর ফলস রিক্রুটমেন্ট, এবং সেই চিঠির কাগজ আমার কাছে ছিল। আমি সেগুলো দেখিয়ে প্রশ্ন করি যে এই ভদ্রলোক যে প্রতারিত হলেন, গ্রাম বাংলার প্রতারিত হলেন, পুলিশের কাছে যাচ্ছে, পুলিশ বলছে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিন, কিছু করার নেই। শেষ পর্যন্ত ভদ্রলোক কাঁদতে কাঁদতে আমার ফোন নাম্বারটা পেয়ে আমাকে সমস্ত কিছু পাঠানো, আমি সেটাকে টেলিকাস্ট করি। ওয়ান ফাইন ইভিনিং আমাকে পুলিশ তুলে নিয়ে চলে গেল, এবং সে ঘটনার জানো, আমি নতুন করে বলতে চাই না। তারপর সেই অযোধ্যা পাহাড়ের তলায় সেখানে পুরুলিয়া নিয়ে চলে গিয়েছিল, এবং রাত্রির 1:35 পর্যন্ত, আই স্টিল রিমেম্বার হয় না, আগের দিন সন্ধ্যে 7টায় আমাকে গ্রেফতার করা হয়েছিল। রাত 1:35 পর্যন্ত পুরুলিয়া থানায় একজন অ্যাসিস্ট্যান্ট একজন ডেপুটি কমিশনার পুলিশ, 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, এবং একজন ইনভেস্টিগেটিং অফিসার, এতজন রাত 1:35 পর্যন্ত আমাকে ইন্টারোগেট করছে। হ্যাঁ, আমি কে তখন, আমি আজকে লোক চিনেছে আমি কথা বলি বলে। সন্ধ্যে 7টা আগের দিন পিক আপ করা হলো, এবং তার পেছনে ছোট্ট একটা ঘটনা আজকে আমার বলতে ভীষণ ইচ্ছে করছে। রাত 1:35-এর পর শেষকালে আমাকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ যারা, তাদের মধ্যে একজন খুব থ্রেটিং দিতে শুরু করলেন যে আপনি যদি কনফেস না করেন আপনার কিন্তু কপালে দুঃখ আছে। আচ্ছা, কনফেসটা কি? যে আমাকে সারেন্ডার করতে হবে যে এই পেপারসগুলো ফলস, ফেব্রিকেটেড। তো আমি বলেছি আমার হাতে ডকুমেন্ট আছে, আমি ডকুমেন্টের ভিত্তিতে কথা বলেছি, আপনারা ডকুমেন্টটা চেক করুন যে ঠিক আছে কিনা। যাই হোক, শেষ পর্যন্ত 3 দিন পুলিশ কাস্টাডিতে কাটিয়ে জামিন নিয়ে সেখান থেকে আমি প্র্যাকটিক্যালি পালিয়ে গিয়েছিলাম রাঁচিতে, একটা হোটেলে গিয়েছিলাম নিজের পরিবারের লোকজন তখন, কারণ তখন আমার বিরুদ্ধে একটার পর একটা কেস দিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি ফিরে এসেছিলাম, এসে ব্যাডলি ইনজিওর্ড ছিলাম। তোলার সময় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের 3টে গাড়ি পুলিশ এসেছিল। আমি গুন্ডা ডাকাত, আমি কাউকে কোনোদিন থাপ্পড় কিলচড়ও মারিনি, গালিগালাজ তো ছেড়ে দাও। বাট আমাকে 100 মিটার নিয়ে যাওয়ার সময় 30, 35 কি 40টা মতো ঘুষি, থাপ্পড়, শেষকালে আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। এই ঘটনাটা ঘটেছিল। পরবর্তীকালে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, তিনি পানিহাটি জোনে ছিলেন, তার সঙ্গে একদিন দেখা করতে গিয়েছিলাম, মাস 3 বাদে অন্য একটা কাজ করেন। তিনি বলেছিলেন যে উই আর গিভিং দ্য ইনস্ট্রাকশন যে ওকে মারবেন না, পঙ্গু করে দেবেন। আচ্ছা, পঙ্গু করে দেবেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যাতে আমি হয়ে যাই। এবং সেই জন্যই খর্দা থানার পুলিশকে দিয়ে এটা করা সম্ভব নয় বলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে বাছাই করা কিছু ফোর্সকে 3টে গাড়িতে পাঠানো হয়েছিল, একটা খর্দা থানার গাড়ি এসেছিল। এবং যখন আমি তখন একটা রেকর্ডিং করছি, আমাকে আচমকা তুলে
প্রথমেই ঘাটটা ধরা হলো এইভাবে। আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমাকে ঘাড় ধরে পুলিশ তুলবে, কেন আমি তো বাধা দিইনি। ঘাড় ধরলো, তারপরে 2-3 জন দুদিক থেকে ধরলো, দমাদ্দম ঘুষি এইসব জায়গায় বিভৎস মেরেছিল। বিশ্বাস করো, মানে আমি আজকের দিনে ভাবতে কষ্ট হচ্ছে জিনিসটা। এবং মাটিতে যখন পড়ে গিয়েছিলাম তখন এরম কলার ধরে তুললো, কলার বলতে ঘাড় ধরে তুললো, জামাটা ছিঁড়ে গেল, প্র্যাকটিক্যালি খালি গায়ে আমাকে খড়দা থানায় নিয়ে যাওয়া হলো। তারপর একটা জামা দেওয়া হয়েছিল, চটি নেই। পরবর্তীকালে একজন রাত্রির ভোর 4টের সময়, 3:40 না 4:40, তখন পুরুলিয়ার একটা গাড়িতে করে আমাকে তুলে নিয়ে যাওয়া হলো এবং নিয়ে অযোধ্যা পাহাড়ের দিকে যাওয়া হলো। আপনার কি মনে হয় ধর্মের কল বাতাসে নড়ে বলে আমাদের বাংলা একটা কথা আছে? আমি অয়ন বিশ্বাস করো, কাউন্সিলরটা মার খাচ্ছে, অয়ন বিশ্বাস করো, আমি এখনো এপাশ ফিরে শুতে পারি না, এদিক থেকে ওদিক ফিরে শুলে সেই 2019 আমার কোমরের এখনো ব্যাডলি ইনজোর্ড। তুমি এখানে দেখলে বুঝতে পারবে সিচুয়েশনটা কি। তো পুলিশের যখন যাচ্ছি রাত্রিবেলা গাড়িতে, মানে ওই জিপের মধ্যে ভোর রাতে যাচ্ছি, ড্রাইভার ঘুমোচ্ছে, প্র্যাকটিক্যালি ঘুমোতে ঘুমোতে গাড়ি ড্রাইভ করছে সিচুয়েশনটা। এবং তখন আমি খালি, এরা বলছেন এই তুমি মুখে জল দিয়ে নাও, এরকম সিচুয়েশন। তখন আমাকে পাশে যে 2জন পুলিশের লোক, একজনের হাতে ওই পিয়ানোর পুরোনো দিনের গাদা বন্দুকটা না মাঝে মাঝে এসে আমার এখানে ঠেকো দিচ্ছে, মানে ঘুমোচ্ছে করছে না ঘুমোচ্ছে, আচ্ছা। ওর কোনো দোষ নেই। আচ্ছা আচ্ছা, ঘুমোচ্ছেন, ঘুমোতে ঘুমোতে মাঝে মাঝে সেটে, মানে তুমি বলো একজন সাধারণ হিউম্যান বিংয়ের মানসিক অবস্থা কি? একদম। আমার পরিবার জানেন আমাকে পুরুলিয়াতে নিয়ে যাচ্ছে, খড়দা থানায় যখন আমার পরিবার গেছে তাদের বলা হয়েছে যে থানায় নেই, অথচ আমাকে থানায় একটা ঘরের মধ্যে বসিয়ে রাখা হচ্ছে। মানে সাধারণ মানুষের কাছে এটা আতঙ্কেই শেষ হয়ে যাওয়ার মানে আমি বিষয়। বলছি আমার মৃত্যুটা সেদিনকে অবধারিত ছিল যদি না সেই সময় মিডিয়াতে পুরো ব্যাপারটা জানাজানি না হতো। আপনি বারবার এই স্টুডিওতে এসেছেন, তখন আপনি কংগ্রেস করেন, কিন্তু কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কিন্তু আপনি মমতা বিরোধী ভয়ঙ্কর ছিল। দেখো আমার কাছে খুব একটা পরিষ্কার, সেটা হচ্ছে বাম সরকারের শেষের দিকটা দুর্বিষহ জীবনযাত্রা হয়ে গিয়েছিল মানুষের। আমি বাম সরানোর জন্য আমি বরাবর তখন মমতা বন্দ্যোপাধ্যায়েরই সমর্থক ছিল। এরা যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ব্যক্তিগতভাবে আমাকে চিনতেন, আমি তার বাড়িতে যেতাম, আচ্ছা, হাত ভেঙে গেছে খাটের উপর বসে, আমি নিচে বসে, মানে আমার সেসব টুকরো টুকরো স্মৃতি আছে। সন্ময় বলে ডাকতেন। তখন সুনীল গাঙ্গুলি থেকে শুরু করে সঞ্জীব চট্টোপাধ্যায়, সাগরময় ঘোষের সব চিঠিগুলো উনি ব্যক্তিগতভাবে আমাকে দিয়ে পাঠাতেন। এই সম্পর্কটা ছিল। আমি ভদ্রমহিলাকে সাপোর্ট করতাম, যেটা পরিবর্তনের সরকার আসছে, যদি বাংলার কিছু উন্নতি হয় সেই জন্য। 2012-13 সালে বুঝলাম আরে তো সাংঘাতিক করাপশন ছেয়ে ফেলছে। আজকের যে করাপশন আমি কিন্তু সেই সময় থেকে টুকরো টুকরো দেখতে শুরু করি, যেহেতু আমি ইনার সার্কেলে ছিলাম, আমি দেখতাম। আমি কিন্তু তৃণমূল কোনোদিন করিনি, কিন্তু তৃণমূল কংগ্রেসকে সমর্থনটা করতাম। 2012-13 সালের পর থেকে বুঝলাম এ তো সাংঘাতিক, মানে এ মহিলা পশ্চিমবঙ্গের যা ক্ষতি করবে, এটা আমি 2013 সাল থেকে বলতে শুরু করি। ওভার দ্য জেনারেশন, মানে একটা জেনারেশন শেষ হয়ে যাবে, আরেকটা জেনারেশনের ক্ষতি হবে।